ওয়েলকাম ব্যাক টু স্পিতি ভ্যালি এপিসোড 2। আমরা আগের পর্বে চলে এসেছিলাম চণ্ডীগড়ে। চণ্ডীগড় থেকে আমরা সিমলা হয়ে সাংলায় পৌঁছব। তার মধ্যে দেখে নেব চার্চ, কালীবাড়ি আর কিছু দুর্গ। তারপরের দিনেই আমরা পৌঁছে যাব চিটকুল, মানে ভারতবর্ষের শেষ গ্রাম। সঙ্গে থাকছে প্রচুর বাজে বকা, খাওয়া দাওয়া। আশা করি আপনাদের দেখতে খুব ভালো লাগবে। তখন বাজে ঘড়িতে ভোর 3:30। আমরা পৌঁছে গেছিলাম চণ্ডীগড় স্টেশনে। আমরা ট্রেন থেকে সবাই নেমে পড়েছি। ঘুম ঘুম চোখে আমাদের যাত্রা শুরু। তখনও সূর্যের আলো ফোটেনি। দেখুন চণ্ডীগড় স্টেশনটা কি সুন্দর লাগছে বাইরে থেকে। আমাদের জন্য ক্যাব চলে এসেছে। আগামী 7 দিন আমাদের সাথে এই ক্যাব, আর এই ক্যাবের ড্রাইভারই হবে আমাদের সারথি। যাই হোক, আমাদের লাগেজ এখন গাড়িতে উঠে গেছে। আমরা দুর্গা দুর্গা বলে যাত্রা শুরু করি। আগামী পথ অত্যন্ত কঠিন আর ভয়ঙ্কর সুন্দর হতে চলেছে। তখনও কিন্তু আমরা এটা ভাবিনি। আস্তে আস্তে সূর্যের আলো ফুটছে আর আমরা ধীরে ধীরে রওনা হচ্ছি পাহাড়ের দিকে। ওয়েদার কিন্তু তখনও বেশ গরম, আর এসে তো চালাতেই হচ্ছে গাড়িতে, কারণ বেশ গরম লাগছে চণ্ডীগড়ে। যতটুকু চণ্ডীগড়ের পথ আমরা এগিয়েছিলাম, রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ন্যাশনাল হাইওয়ে বলে কথা। যাই হোক, এবারে কিছুক্ষণ চলার পরই আমাদের চোখে পড়বে অপূর্ব সুন্দর দৃশ্য, পাহাড়। এখন বাজে ঘড়িতে ওই 9টা নাগাদ। আমাদের ড্রাইভার সাহেব একটা জায়গায় দাঁড় করালো আমাদেরকে ফ্রেশ হওয়ার জন্য, চা জলখাবার যদি আমরা কিছু খাই সেটা খাবার জন্য। এই রেস্টুরেন্টে এখানে আমরা প্রথম খেলাম আলুর পরোটা, যা ছিল খুব সুন্দর। আর হোটেলের পিছন দিক থেকে ভিউটা দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে। প্রথম পাহাড়ের দেখা পেয়ে মন আনন্দে যেন নেচে উঠল। অপূর্ব সুন্দর দৃশ্য, আর নিজেকে সামলানো যাচ্ছে না, এত ভালো লাগছে। আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এবারে ব্রেকফাস্ট করতে বসে পড়েছিলাম। গাড়িতেই একটু সাজুগুজু করে নিলাম, কারণ সিমলাটা আমরা আজকেই একটু ঘুরে দেখব। ওই 1-1.5 ঘন্টার মতন আমাদের সময় আছে হাতে। তার মধ্যে আমরা সিমলা কালীবাড়ি আর সিমলা ম্যাল আর সিমলায় যে চার্চটা আছে ওটাও দেখে নেব। সিমলায় নেমে আমাদের ওপরে ওঠার জন্য লিফট করতে হবে, মানে ম্যালে যাওয়ার জন্য 20 টাকা করে টিকিট পার পারসন। এটা 2টো লিফট। এখানে নেমে আরও একটু হেঁটে গিয়ে আরও একবার লিফটে উঠতে হবে। তারপরে আমরা পৌঁছে যাব ডাইরেক্ট ম্যালে। সেখান থেকে একটু হেঁটে গেলেই আমাদের সামনে পড়বে চার্চ। রাস্তা কিন্তু বেশ গড়ান, হেঁটে উঠতে আমাদের একটু কষ্টই হচ্ছে, কারণ সারা রাত জার্নি করে আসা, তারপরে এতটা পথ আসা আবার, তা একটু তো কষ্ট হচ্ছে। যাই হোক, বেড়াতে আসলে তো একটু কষ্ট করতেই হবে, কিছু করার নেই। এবার আমরা আস্তে আস্তে ম্যালের ওপর থেকে এই গোটা সিমলা শহরটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। বাড়িগুলো কি বিউটিফুল লাগছে। আর এই যে সিমলা চার্চ, আমরা এত সকাল সকাল পৌঁছে গেছিলাম, সেই কারণে তখনও চার্চ খোলেনি। বলছিল কিছুক্ষণ পরে খুলবে, কিন্তু আমাদের হাতে অত সময় ছিল না এখানে বসে অপেক্ষা করার মতন। তারপরে আমরা হাঁটতে শুরু করলাম কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর সামনেই পড়লো এই যে মিউজিয়ামটাও বন্ধ, সবই বন্ধ, কারণ অনেকটা সকালে আমরা চলে এসেছি। এখনও ঘড়িতে 10টা বাজেনি, তার আগেই আমরা পৌঁছে গেছি। মিউজিয়ামও বন্ধ। আমরা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম সিমলা কালীবাড়ি। অনেকটা রাস্তা, সবাই বলছিল 5 মিনিট, কিন্তু বেশ অনেকটা রাস্তা। সিমলা কালীবাড়ি 1823 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই কালীবাড়ি। ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু মায়ের মূর্তি অপূর্ব সুন্দর। তারপরে আমরা কালীবাড়ি থেকে বেরিয়ে একটু লস্যি খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে।
সিমলায় এসেছি না ওয়েস্ট বেঙ্গলেই আছি বুঝতে পারা যাচ্ছে না। রাস্তার দুধারে এরকম বিভিন্ন রকমের আইটেম সাজিয়ে বসে আছে। যখন যাচ্ছিলাম তখন কিন্তু এই দোকানগুলো বসেনি, তখন বন্ধ ছিল, কিন্তু ফেরার সময় সব দোকান মোটামুটি খুলে গেছে। আমরা এখানে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি একটু মিষ্টি খাবার জন্য, সিমলার মিষ্টি কেমন টেস্ট সেটা দেখার জন্য। পিস্তা বরফি, পেস্তা বরফি ওইটা নেই, পেস্তা বরফি নাও না, ওটার তো পাশেরটা ছিল, ওটা আলাদা দুটো। কেমন? সুপার। মিথ্যে কথা বলছে। দেখি কার মতো কি मैसूर पाक সে আবার কি? সবুজটাকে দে, আমাকে একটু দাও। ওরা ইগনোর করছিস ছেলেটাকে। অতটা দিও না। আরে ওকে খাও, খাওয়া একটু নে। কেমন ভালো? ওটা বাটারি। সোন পাপড়ি জানো মনে হচ্ছে, সোন পাপড়ি 7 টাকা করে দাও। সিমলা ম্যাল থেকে আমরা আবার 20 টাকার টিকিট কেটে নিচে নেমে আসি সিমলার মেইন রাস্তায়। সেখান থেকে আমরা আরেকটু বাইরের দিকে বেরিয়ে এসে একটা রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ সারি। এই রেস্টুরেন্টের পাশেই আগাছার মধ্যে এই একটি গোলাপ গাছ হয়েছিল, অজস্র ফুল ফুটেছিল সেখানে। সেখান থেকে আমার ভাইপো একটা ফুল তুলে এনেছিল। কি সুন্দর বলুন গোলাপটা। এরপরে আমরা লাঞ্চে ভাত, এখানে পনির, তার সাথে মোমো, নুডলস, থুকপা, এইসব আইটেমগুলো নিই। সবটাই ভেজ। এই রেস্টুরেন্টটায় কোনো রকম ননভেজ আইটেম পাওয়া যাচ্ছিল না, কিন্তু রান্না ভীষণ টেস্টি সুন্দর ছিল। আমরা মন ভরে পেট ভরে খেয়ে আবার রওনা দিলাম সাংলার উদ্দেশ্যে। আমাদের তখনও জানা ছিল না সাংলা ঠিক কতটা দূর এই সিমলা থেকে। যাই হোক, আমাদের গন্তব্যে আমাদের পৌঁছতে হবে, তাই পেট ভরে আমরা খেয়ে নিচ্ছি। ওখানে তো বলছিল। খেয়ে দিয়ে আমাদের আবার পথ চলা শুরু। এই যে সুন্দর রাস্তা ধরে, তখনও রাস্তা ভীষণ সুন্দর চওড়া, একসাথে অনেকগুলো গাড়ি পার হতে পারবে এমন রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম সেই ভাইরাল জায়গা কিন্নর গেট, যেখানে ফটো তোলার জন্য যে কত ভিড় আমি বলে বোঝাতে পারবো না। কি করে যে মানুষ এখানে সিঙ্গেল ফটো তোলে বোঝানো দায়। এই যে সুন্দর গেট, আমরা গেটের ঠিক বিপরীত দিকে চলে এসেছিলাম, কারণ সামনের দিকে প্রচণ্ড ভিড় ছিল। আমরা 2-1টা ফটো তুলে তাড়াতাড়ি এখান থেকে রওনা হয়ে গেলাম। আমাদের যাত্রার পথেই পড়লো এই মায়ের মন্দির। মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়েই তবেই নাকি যাত্রা শুরু করে এখানকার সকল ড্রাইভাররা। যাই হোক, আমাদের ড্রাইভার সাহেবও মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলেন যে সুন্দর করে আমাদের জার্নিটা কমপ্লিট করাতে পারেন। আমরাও সবাই গিয়ে এখান থেকে আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করলাম। সাংলায় পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে গেছিলো। আর দেখুন কত ভেড়া। সাংলায় পৌঁছতে মানে সাংলার হোটেলে পৌঁছতে আমাদের প্রায় 11:30 বেজে গেছিলো। আমরা হাত মুখ ধুয়ে ডিনারের করতে বসে পড়েছিলাম। ভাত, ডাল, আলু ভাজি, মিক্স ভেজ, পনিরের সবজি, স্যালাড, এই ছিল আজকে আমাদের ডিনার। সবটাই ভেজ। অ্যাকচুয়ালি এখানে ভেজ আইটেমই বেশি পাওয়া যায়, আর ভেজ খেলে শরীরও অনেক বেশি ভালো থাকে। এই হচ্ছে পরের দিন সকাল। দেখুন একবার সাংলার হোটেল রুমের বাইরে থেকে দৃশ্যটা একবার দেখুন, কি অপূর্ব সুন্দর। চারিপাশ ভর্তি বড় বড় পাহাড়, বরফের চূড়া, অপূর্ব সুন্দর হয়ে আছে। আর এই যে চারিদিকে যে আমাদের হোটেলের চারিদিকে যে সবুজ গ্রিনারি, এটা কিন্তু সব আপেল গাছ, আর অন্য কোনো গাছই নেই, শুদ্ধ আপেল গাছ। আর এখানে ছোট ছোট আপেল ধরে আছে। যখন কাশ্মীর গেছিলাম আগের বছর, ওই
এপ্রিল মাসে, তখন আপেলের ফুল দেখেছিলাম। আর এই সাংলাতে এসে এত আপেল গাছে আপেল দেখেছি, আমি খালি ভাবছি যখন সেপ্টেম্বর অক্টোবর মাস আসবে এই আপেলগুলো কতটা বড় বড় হবে আর কত সুন্দর হবে। চলুন আমাদের 103 নম্বর রুম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে একটা কিং সাইড বেড, তার পাশে আছে একটা আলমারি, আর এই জানলা থেকে বাইরে ভিউ দেখুন কি সুন্দর। আর আলমারির সামনে আছে একটা মিরর, আর ওই পাশে আছে আমরা এখন টয়লেট। রেডি হয়ে গেছি কল্পায় যাবো বলে। লেকটা দেখো, এখানে একটা ছোট লেক আছে। এখানে একটা লেক আছে, ফোকাস করি। ওইখানটার মতন এর মতনই। হ্যালো, গুড মর্নিং। আমরা এখন কল্পার জন্য কল্পা না, আগে আমরা চিটকুল যাচ্ছি যাবো। ইন্ডিয়ার লাস্ট ভিলেজ চিটকুল। তারপর ওখান থেকে রিটার্ন করে যাব কল্পা। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তার আগে আমরা ব্রেকফাস্ট করবো। হ্যাঁ, দেখা যাক কি আমাদের ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে আমাদেরকে। লাল কিছু নেই, তুমি যে বললে লাল লাল কি দেখছি ছোট 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 সবে হয়েছে, জুন মাস তো। লাল কোথায় নিয়ে গেছো তোমরা সব ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্টে ছিল আলুর পরাঠা, আর ছিল ডিম সিদ্ধ, তার সাথে ছিল স্যান্ডউইচ আর চাটা আমরা নিয়ে নিয়েছি রাস্তায় খাবো বলে, কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে। আর আমরা যাব কল্পা, তার আগে ঘুরে আসবো ভারতবর্ষের শেষ গ্রাম চিটকুল। চিটকুল কিন্তু অপূর্ব সুন্দর, তার সৌন্দর্যতা নিজে না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। এবারে আমরা চললাম ভারতবর্ষের শেষ গ্রাম চিটকুল দেখার জন্য। এই যে দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্য, আর পাশ দিয়ে বয়ে গেছে বাঁশপা রিভার। দেখুন এই যে মাঝে মাঝে ওরা কিন্তু চাষাবাদ করেছে, জানি না কী চাষ করেছে, বোঝা যাচ্ছে না ওপর থেকে। আমাদের এত ভিড়ের কারণে পুরোটা নিয়ে যেতে পারলো না, আমাদের অনেকটা দূরেই ড্রাইভার সাহেব গাড়ি থেকে নামিয়ে দিলেন। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এই পাশে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে সব। এখানে বৌদি বিভিন্ন রকমের ফুল কালেক্ট করছে, নিয়ে যাবে বাড়িতে সাজিয়ে রাখার জন্য, প্রিজার্ভ করে রাখার জন্য, যে চিটকুল থেকে এনেছিলাম। এই চিটকুল লেখাটার সামনে এই যে দেখুন বাঁশপা রিভার বয়ে যাচ্ছে সুন্দর। এই চিটকুল লেখাটার সামনে এত ভিড় ফটো তোলার জন্য যে আমরা সুযোগই পাচ্ছিলাম না একটা ফটো তোলার। যাই হোক, এই যে দেখুন চিটকুল ভিলেজের সব গ্রামগুলো। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, তারপরে এই যে ওপরে দেখা যাচ্ছে যে ফোর্টটা কামরূপ ফোর্ট। এবার আমরা যাচ্ছি কামরূপ দুর্গ দেখার জন্য। রাস্তা কিন্তু ভীষণ চড়াই, মানে বেশ শ্বাস ফুলে যাচ্ছিল উঠতে উঠতে, আস্তে আস্তে ধীরে ধীরে এখানে উঠতে হবে। ভুবানের আজকে মুড অফ না, ওর অন্য কোনো কারণ আছে মুড অফ হওয়ার, বলছেন আমাদেরকে। বাবা বহুত ওরে বাপ রে, हम नहीं जाएगा तुम लोग जो है ना। এ বৌদির অবস্থা খারাপ হয়ে গেছে উঠতে উঠতে, বৌদি আর পাচ্ছে না। যাই হোক উঠে গেল, এখনো অনেক উঁচু, প্রচুর প্রচুর উঁচু। ওদিক দিয়েও আসে। এই সিঁড়িটা তারপরে চলে এসেছি, ব্যাগ ধরবো। কামরূ দুর্গ ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের কিন্নর জেলায় অবস্থিত। এটি একটি 5 তলা বিশিষ্ট মিনার শৈলীর দুর্গ। সাংলা উপত্যকা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত
এই দুর্গের নিচের 2টি তলা পাথর দিয়ে তৈরি এবং উপরের 5টি তলা সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মিত, যা তিব্বতীয় ও কিন্নরী স্থাপত্য শৈলীর সংমিশ্রণকে প্রতিফলিত করে। এই দুর্গের 3য় তলায় দেবী কামাখ্যার একটি পবিত্র মূর্তি রয়েছে, যা কিংবদন্তি অনুসারে আসামের গৌহাটি থেকে আনা হয়েছে। স্থানীয় মানুষজন বিশ্বাস করেন যে এই দুর্গটি হিন্দু ধর্মের 36 কোটি দেবতাকে রক্ষা করে। যাই হোক, 30 মিনিট ধরে অত্যন্ত কঠিন পথ দিয়ে আসার পরে মা কামাখ্যা দর্শন করে আমাদের মন একেবারে ভরে গেল। তবে এখানে প্রবেশের জন্য যে কোনো রকমের লেদার বর্জন, মানে আপনার কাছে যদি ব্যাগ থাকে লেদারের, বা আপনি যদি লেদারের বেল্ট পরে আসেন, তাহলে সেটি বাইরে খুলে রেখে যেতে হবে। আর সঙ্গে মাথায় পরতে হবে এই ধরনের হিমাচলীয় টুপি, আর কোমরে একটা ওরা কি বেল্ট জাতীয় জিনিস বেঁধে দিচ্ছেন। এইটা পরেই আপনাদের মন্দিরে বা দুর্গে প্রবেশ করতে হবে। আমরা দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছি। যেখান দিয়ে আমরা বেরোচ্ছিলাম সেই জায়গাটায় নাকি হোলি খেলা হয়। হোলির জন্য নাকি এই সাংলা বিখ্যাত। সাংলার হোলি নাকি দেখার মতন। ভবিষ্যতে দেখার আশা রইল। চলার পথে দেখুন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বীভৎসভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন। কত উপর থেকে গাড়িটা পড়েছে কে জানে। এইসব দেখলে যেন বুক শুকিয়ে যায় বলুন। আর এই পাশ দিয়ে বাঁশপা নদীটা দেখুন কত চওড়া হয়ে গেছে। এই বাঁশপা নদীর এই জায়গায় একটা বাঁধ নির্মাণ করেছেন হিমাচলীয় সরকার। এই যে বাঁধ, 4টে দরজার এই বাঁধ, 1 2 3 4। এই বাঁধটির নাম হচ্ছে কুপ্পা বাঁধ বা কুপ্পা ড্যাম। হিমাচল প্রদেশের সাংলা উপত্যকায় বাঁশপা নদীর উপরে অবস্থিত এটি হচ্ছে একটি প্রধান বাঁধ, যা 300 মেগাওয়াট কারচাম বাঁশপা জলবিদ্যুৎ প্রকল্পের ব্যারেজ হিসেবে কাজ করে। এই পাশেই আছে জলবিদ্যুৎ কেন্দ্র, সেটাও আমরা দেখেছিলাম। এখান থেকেই জলবিদ্যুৎ উৎপন্ন হয়ে গোটা সাংলা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়, এর আমি শুনলাম আশেপাশের লোকের কাছ থেকে। যাই হোক, আবার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কল্পার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তা কিন্তু বেশ সুন্দর, তখনও পর্যন্ত চওড়া সুন্দর রাস্তা, পরিষ্কার। কিন্তু আস্তে আস্তে আমরা যতই এগোচ্ছিলাম ততই গ্রিনারিটা কমতে শুরু করছিল। অতটা সবুজ, এই যে অপোজিটের পাহাড়টায় যেরকম গাছপালা দেখা যাচ্ছে, কিন্তু আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেই দিকের পাহাড়ে অতটাও গাছ দেখা যাচ্ছিল না। আমরা আর একটু যাওয়ার পরেই এসে গেছিলাম আমাদের আজকের হোমস্টেতে। ভীষণ সুন্দর কিউট একটা হোমস্টে, মানে দেখেই মন ভরে যাচ্ছিল। এই যে আমাদের হোমস্টে, আর এই সামনে একটা সুন্দর কিউট মতন যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, আজকের আমাদের থাকার জায়গা এটাই। আমাদের হোমস্টের ঠিক পিছন দিকেই পুরো কিন্নর রেঞ্জটা দেখা যাচ্ছিল। এখন বিকাল হয়ে গেছে, সন্ধে সন্ধে নামছে, তাই অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পরের দিন সকালে ভিউ অসম্ভব সুন্দর। এই যে আমাদের রুমটা, চলুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে আমাদের রুম, আর আমরাই ফার্স্ট এই রুমটা ওপেন করেছি। সবে তৈরি হচ্ছে আর কি এই হোমস্টেটা। যাই হোক, এটা হচ্ছে আমাদের বারান্দা। এই দুটো দরজা খুললেই একটা লম্বা বারান্দা, আর সামনে এই যে পুরো কিন্নর কৈলাস রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছিল পরের দিন সকালে। এখন দেখা যাচ্ছে না, তখন দেখা যাচ্ছিল, সকালবেলা দেখা যাবে আর কি এটা। যাই হোক, আর এই যে দুটো চেয়ার, সামনে একটা টি টেবিল দিয়েছে, আর বাথরুমটাও ভীষণ সুন্দর, বড় সড়ো একটা বাথরুম। এই যে দেখুন, বেসিন আছে, এখানে মিরর আছে,
আর এখানে গিজারও আছে, টাওয়াল রাখা আছে, ডাব্লিউসি, খুব সুন্দর মগ, বালতি, পরিপাটি, একদম সুন্দর। আমরা চলে এসেছিলাম আমাদের স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স খাওয়ার জন্য পাশেই একটা রেস্টুরেন্টে। আমরা খোলা একটা জায়গায় বসেছিলাম। সন্ধে নামলেই এত ঠান্ডা হাওয়া আর এত ঠান্ডা লাগছে, আর দিনের বেলা প্রচণ্ড গরম। একটা অদ্ভুত ওয়েদারের মধ্যে আমরা ছিলাম কিছুদিন। আর আমরা এখানে অর্ডার করেছিলাম ওই নুডলস, মোমো, চা, এইসবই আমরা স্ন্যাক্সে খেয়েছিলাম। ভীষণ সুন্দর লাগছিল, আমাদের ফটোটাও ভীষণ ভালো উঠছিল, ওই জন্য আমরা কিছু ফটো এখানে তুলে নিয়েছিলাম। আর হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইজ ভুলেই গেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাইজও আমরা অর্ডার করেছিলাম। সব মিলিয়ে আমাদের ভালোই সন্ধ্যেটা আড্ডা দিয়ে কেটে গেল। এই যে নুডলস খাচ্ছি, মোমো খেয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছি। এভরি সস খাও। বাবা রে বাবা, সার্ভিস ভালো রে ভাই। সন্ধে নেমে গেছে, আর এই দেখুন কল্পা শহরটা কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে ওপর থেকে। আবার আমাদের চা চলে এসেছিল, আমরা এবার একটু চা খেয়ে নিচ্ছি সবাই মিলে। ঠান্ডাতে চা খেতে কিন্তু দারুণ লাগে। আমরা 6 জনই চা খেয়েছিলাম শরীরটাকে গরম করার জন্য। তারপরে ওই চা যেখানে খেয়েছিলাম সেখানেই বসে আমরা গল্প করছিলাম। তারপরে আবার রেস্টুরেন্টে চলে এসেছিলাম। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বাইরে থাকা যাচ্ছে না, আর তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কারণ কালকে আমাদের আবার বেরোনো আছে। আমরা কালকে যাব কল্পা থেকে ডাইরেক্ট টাবোতে আমাদের কালকে নাইট স্টে আছে। তাই আজকে আমরা তাড়াতাড়ি কিছু খেয়ে দিয়ে শুয়ে পড়ব। এখানে আমাদের ডিনার চলে এসেছিলো। ডিনারে ছিল আমাদের ভাত, পনিরের সবজি, ডাল, একটা মিক্স ভেজ স্যালাড, আর আমরা এখানে চিকেন অর্ডার করেছিলাম। এখানে চিকেনের প্রাইস অনেক বেশি, অনেক 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 বেশি। যাই হোক, চিকেনটা তো ভীষণ ভালো বানিয়েছিল। বাটার চিকেন আমরা অর্ডার করেছিলাম, চিকেনটা খুবই ভালো বানিয়েছিল, কিন্তু বাকি আইটেমগুলো অতটাও ভালো হয়নি। যাই হোক, আমরা তাড়াতাড়ি ডিনার করে নিই। খাইনি। বাবা কেমন হয়েছে? দাদা কেমন হয়েছে? এত ভালো হয়েছে তুমি বলো। দারুণ দারুণ, খালেই না, তার আগে বলে দেখো। দেখেই মনে হচ্ছে। বৌদি কেমন হয়েছে? আরে বাচ্চাগুলোকে দাও। ব্যাস, আজকের দিনটা এখানেই শেষ হলো। এবারে একটা লম্বা ঘুম আর সুন্দর সুন্দর পাহাড়ে উপত্যকার স্বপ্ন দেখা। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর স্পিতি ভ্যালির বাকি ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন। সবাইকে টাটা।